আমরা আজকে মূলত যেই সেশনটা নিব সেটা হচ্ছে 6 স্টেপ মার্কেটিং ফানেল ডিজাইন। অর্থাৎ আপনি যে কোনো বিজনেসই করেন না কেন সেটা সার্ভিস বেসড হোক কিংবা প্রোডাক্ট বেস হোক, যে কোনো প্রোডাক্ট নিয়েই বিজনেস করেন না কেন আপনাকে হচ্ছে একটা ফানেলের মধ্য দিয়ে যে নতুন কাস্টমার বা যে টার্গেট অডিয়েন্স আছে আপনার, সে তো আপনাকে চিনে না জানে না। ওই অবস্থান থেকে ধীরে, ধীরে তাকে হচ্ছে নার্সিং করার মাধ্যমে চূড়ান্ত কাস্টমারের যে কনভার্ট করার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব আজকের সেশনে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ আপনি যেকোনো বিজনেসই করেন, আপনি যত মার্কেটিংই করেন, যেমন কিছুক্ষণ আগে একজন ভাই বলতেছিলেন যে আপনি বুস্ট করতেছেন কিন্তু ওরকমভাবে রেজাল্ট পাননি। এটার পিছনে অনেক রিজন আছে। এর মধ্যে একটা রিজন হচ্ছে এই যে মার্কেটিং ফানেল ডিজাইনটা সুন্দরভাবে হয়নি। এটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখে যেকোনো ক্যাম্পেইনের ভালো রেজাল্ট নিয়ে আসতে, এবং যেকোনো প্রোডাক্টে বা যেকোনো প্রোডাক্ট লঞ্চ করার পরে সেই প্রোডাক্টের যেই এন্ড অফ দ্য যে গোল যেটা থাকে সেই গোলটা অ্যাচিভ করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মার্কেটিং ফানেলটা। তো এই জন্য হচ্ছে আমরা এই মার্কেটিং ফানেল সম্পর্কে আমরা ইন ডিটেলসে জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা হচ্ছে একটু জানি যে হোয়াট ইজ মার্কেটিং ফানেল বা মার্কেটিং ফানেল জিনিসটা আসলে কি? মার্কেটিং ফানেল ডিজাইন হলো এমন একটি কৌশলগত প্রক্রিয়া যার মাধ্যমে একজন সম্ভাব্য গ্রাহককে পণ্য সম্পর্কে সচেতনতা থেকে শুরু করে ধাপে, ধাপে ক্রয় পর্যন্ত নিয়ে আসা হয়। এক কথায় আপনি যেকোনো একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন কিংবা ডিজাইন করেছেন, সেই প্রোডাক্টটা সম্পর্কে আমি তো জানি না, স্বাভাবিকভাবে জানবো না। আপনি নতুন বিজনেস শুরু করেছেন অথবা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছেন, তো না জানাটাই স্বাভাবিক। তো আমি যেহেতু জানি না, আমি যেহেতু আপনাকে চিনি না, আপনার প্রতি আমাকে মানে আপনি আমাকে জানানো, আমাকে চিনানো এবং হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়া থেকে শুরু করে ধীরে, ধীরে আমার ভিতরে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের একটা উম প্রয়োজনীয়তা অনুভব করার যে বিষয়টা, সেটা বিল্ড করার মাধ্যমে এন্ড অফ দ্য ডে আমাকে চূড়ান্ত কাস্টমার অর্থাৎ আপনার প্রোডাক্টটা আমি কিনে নিবো। ঐরকম অবস্থায় বা ওই স্টেজে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে মূলত সেলস ফানেল বা মার্কেটিং ফানেল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি মার্কেটার হন, আপনি উদ্যোক্তা হন, যেটাই হন না কেন এই ফানেল জিনিসটা আপনাকে সবসময় মেইনটেইন করতে হবে। এখন ফানেলের যে বিষয়টা সেটা অনেকগুলা স্টেপ থাকে, অনেক ধরনের ফানেল আছে, হ্যাঁ? কয়েক ধরনের ফানেল আছে। আমরা আজকে মূলত ৬ টা স্টেপে ফানেলটাকে হচ্ছে বোঝার চেষ্টা করব। এর বাইরে অনেক ফানেল ডিজাইন আছে। তো আমরা সবকিছু নিয়ে একদিনে আলোচনা করলে আপনাদের মাথায় ঢুকবে না অথবা একটু এলোমেলো হয়ে যাবে। এইজন্য আমরা হচ্ছে ধীরে, ধীরে অল্প, অল্প করে শিখব, হ্যাঁ? ১ম যে স্টেপটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। অর্থাৎ আপনার যেটা বললাম যে যেহেতু নতুন আপনি বিজনেস শুরু করেছেন কিংবা নতুন প্রোডাক্ট ডেভেলপ করে সেই প্রোডাক্ট লঞ্চ করেছেন। কাস্টমার জানে না, চিনে না, বুঝে না। তো সেই জায়গা থেকে কাস্টমারকে জানানো, চিনানো, বুঝানোর যে বিষয়টা সেটি হচ্ছে মূলত অ্যাওয়ারনেস কিংবা সচেতনতা। এখন এই অ্যাওয়ারনেস এর লক্ষ্যটা কি থাকে? লক্ষ্যটা হচ্ছে মূলত সম্ভাব্য গ্রাহককে ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে জানানো। দ্যাটস ইট। কাস্টমার জানে না, কাস্টমারকে জানানো। চ্যানেল কি হইতে পারে? চ্যানেল হতে পারে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে YouTube, Facebook, হ্যাঁ? তারপর হচ্ছে TikTok, এনি প্রত্যেকটা চ্যানেলও হইতে পারে। তারপর হচ্ছে ব্লগ, ভিডিও, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, PR, হ্যাঁ? বা UGC অনেক ভাবেই আছে আপনি কাজটা করবেন। মেসেজ ফোকাস অর্থাৎ আপনি এই যে অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইন গুলা চালাবেন কিংবা যে অ্যাওয়ারনেস যে স্টেজে যে কাজগুলো আপনি করবেন সেটা মেইন মেসেজটা আপনার কি থাকা উচিত? সেই মেইন মেসেজটা কাস্টমারকে এটা দেওয়া উচিত যে ব্র্যান্ডের ইউনিক ভ্যালু। অর্থাৎ আপনার যে ব্র্যান্ড, হ্যাঁ? অথবা আপনি যে বিজনেসটা করতেছেন, সেই বিজনেসের ইউনিক একটা ভ্যালু অবশ্যই থাকবে। হ্যাঁ? যেটাকে প্রোডাক্ট USP বলা হয়। তো সেই USP টা কিংবা প্রোডাক্ট UVP গতকালকে সেশনে আমরা যে বিষয়টা শিখেছিলাম UVP, ওই বিষয়গুলো হচ্ছে কাস্টমারকে ভালো করে বুঝানো। যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে কিংবা এই প্রোডাক্টের মধ্যে এই USP টা আছে যার ফলে আপনি এটা থেকে এই ইউনিক ভ্যালুটা আপনি পাবেন। তো এই যে বিষয়টা সেগুলো যখন আপনি ভালো করে সুন্দর করে কাস্টমার ফোকাসড করে বা কাস্টমার সেন্ট্রিক করে হচ্ছে উপস্থাপন করবেন, তখন কাস্টমার বা টার্গেট অডিয়েন্স যারা থাকে আপনার বিজনেসের, তারা হচ্ছে বুঝতে পারবে যে হ্যাঁ, এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা আমার এখন প্রয়োজন আছে বা এটার মাধ্যমে আমার এই বেনিফিট গুলো হবে। যখন এই বিষয়টা বুঝবে তখন হচ্ছে প্রোডাক্টের প্রতি তাদের একটা ইন্টারেস্ট জাগবে। তো এই কাজটা করার জন্য মূলত আপনাকে এই অ্যাওয়ারনেস স্টেজে এই মেসেজগুলা দিলেই হবে।
তারপর কি কনটেন্ট টাইপ হবে হচ্ছে এঙ্গেজিং। এমন কনটেন্ট বানাতে হবে যে কনটেন্ট গুলাতে মানুষ এঙ্গেজ করতে পছন্দ করে। এঙ্গেজ বলতে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করবে। হ্যাঁ? এখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনার জায়গা থেকে আপনি কোন ধরনের কনটেন্টকে আপনার বন্ধু-বান্ধব কিংবা আপনার যে Facebook প্রোফাইল আছে সেগুলাতে শেয়ার করতে পছন্দ করেন। আপনি কোন ধরনের কনটেন্টের মধ্যে কমেন্ট করতে পছন্দ করেন? যেটা আপনার মনের কথা বলে, তাই না? তো ওইভাবেই আপনার যে টার্গেট অডিয়েন্স কিংবা আপনার বিজনেসের তো অবশ্যই একটা টার্গেট গ্রুপ আছে। তো সেই টার্গেট গ্রুপের চাই, কেন চাই, কিভাবে চায়, তাদের মনের যে ভাবনাগুলো আছে, ওই বিষয়গুলো মাথায় রেখে ওইগুলোকে ফোকাস করে হচ্ছে আপনার কনটেন্ট গুলা বানাতে হবে। তাইলে হবে যেটা সেটা হচ্ছে তারা নিজের সাথে কানেক্ট করতে পারবে, আপনার কনটেন্টের সাথে এনগেজড হবে। এখন এরপরে এই কাজটা যখন আপনি করতে পারবেন না, তখন দেখবেন যে আপনার কনটেন্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। আপনার কনটেন্টে ইনফরমেশন অনেক বেশি থাকতে হবে। শেয়ারেবল থাকতে হবে। এমন কিছু ইনফরমেশন দিতে হবে বা এমনভাবে কনটেন্টটা বানাতে হবে যাতে করে কাস্টমার এই কনটেন্টটাকে তাদের প্রোফাইলে কিংবা তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পছন্দ করে বা শেয়ার করতে উদ্বুদ্ধ হয়। এখন সেটা আপনি কিভাবে বানাবেন সেটার জন্য অনেক প্রসেস আছে। সেটা নিয়ে আমরা পরে কোনো এক সময় আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর মেজারমেন্ট কেপিআই কি হতে পারে? কেপিআই হতে পারে ওয়েবসাইট ভিজিট, সোশ্যাল রিচ, ইমপ্রেশন বাড়ানো অথবা হচ্ছে নতুন যারা বিজনেস শুরু করবেন বা করেছেন তাদের ক্ষেত্রে এই কেপিআই হতে পারে যে আপনি একটা ভিডিও বানালেন এতক্ষণ যেই কথাগুলা বললাম কনটেন্ট টাইপ নিয়ে। আপনি এই পয়েন্টগুলো ফোকাস করা হচ্ছে ধরেন ১০ মিনিটের একটা ভিডিও বানান কিংবা ৫ মিনিটের একটা ভিডিও বানালেন। ওই ভিডিও ভিউজ দিয়ে হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন চালাতে পারেন। এতে করে যেটা হবে কাস্টমার ভিডিওটা দেখবে, দেখার পরে যখন জানবে, বুঝবে, হ্যাঁ, এখন পরবর্তীতে তাদের ভেতরে একটা ইন্টারেস্ট জাগবে, একটা আগ্রহ জাগবে। আপনার প্রতি তারা ধীরে, ধীরে একটা ট্রাস্ট বিল্ড হবে। তখন একটা সময় গিয়ে যাদের প্রয়োজন হয় তখন তারা হচ্ছে আপনার ওয়েবসাইটে সেক্ষেত্রে লার্ন মোর বাটন দিয়ে দিতে পারেন। ওয়েবসাইটে ভিজিট হতে পারে মেসেজ দিবে, হতে পারে হচ্ছে আপনাকে WhatsApp এ মেসেজ দিবে, এনিথিং। তো এই যে বিষয়গুলো সেই KPI গুলো ফোকাস করে হচ্ছে আপনাকে অ্যাওয়ারনেস যেই স্টেজটা আছে সেই স্টেজে আপনাকে এই কাজগুলো করতে হবে। নেক্সট স্টেপটা কি? ফানেল ডিজাইনের কিংবা মার্কেটিং ফানেলের নেক্সট স্টেপটা হচ্ছে ইন্টারেস্ট, আগ্রহ জাগানো। হ্যাঁ? আগ্রহ জাগানোর যেই মূল লক্ষ্যটা হওয়া উচিত এই স্টেজে সেটা হচ্ছে প্রসপেক্ট বা হচ্ছে টার্গেট গ্রুপ বা টার্গেট অডিয়েন্স যারা আছে তাদের আগ্রহ তৈরি করা ও তাদের এনগেজ করা। এই যে অ্যাওয়ারনেস স্টেজে যে কথাগুলো বললাম ওই কাজগুলো করলে আপনার অটোমেটিক এই কাজটা হয়ে যাবে। চ্যানেল, ইমেইল, নিউজ লেটার হইতে পারে, তারপর হচ্ছে ব্লগ হতে পারে, ওয়েবিনার হতে পারে, সোশ্যাল মিডিয়া কনটেন্ট হতে পারে। সোশ্যাল মিডিয়ার মধ্যে সকল সোশ্যাল মিডিয়া চলে আসবে। তো এইগুলা যখন আপনি করবেন তখন আপনার অটোমেটিক ইন্টারেস্ট হয়ে যাবে। এখন এই জায়গাতে একটা কনফিউশন কাজ করতে পারে। কনফিউশনটা হচ্ছে যে ধরেন ভাই আমি তো টি-শার্টের বিজনেস করতেছি। তো আমি কি তাহলে হচ্ছে ১ম এ অ্যাওয়ারনেস করব, তারপর ইন্টারেস্ট জাগাবো? ২ টা কি আলাদা, আলাদা? বিষয়টা হচ্ছে এখানে কনফিউশন হওয়ার কিছু নেই। প্রোডাক্ট বা সার্ভিসের উপরে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, কোন সার্ভিস নিয়ে কাজ করতেছেন, ওইটার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে মানে কোন কাজটা ১ম এ করবেন কিংবা কয়টা কাজ একসাথে করবেন অথবা কতটা ধাপে আপনি হচ্ছে এই মার্কেটিং ফানেলটা ডিজাইন করবেন। আপনার প্রোডাক্টের উপর বেস করবে। যেমন যে এক্সাম্পলটা দিলাম আপনি যদি টি-শার্ট নিয়ে কাজ করেন বা টি-শার্টের বিজনেস করেন, তাইলে তো হচ্ছে এখানে আলাদা, আলাদা করার কিছু নেই। অ্যাওয়ারনেস আলাদা, ইন্টারেস্ট আলাদা জাগানোর কোনো কিছু নেই। আপনি যখন সুন্দরভাবে কনটেন্টটা এনগেজেবল, ইনফরমেটিভ বা হচ্ছে শেয়ারেবল একটা কনটেন্ট বানাবেন, তখন দেখবেন যে আপনার ওই কনটেন্ট থেকে অ্যাওয়ারনেস ও হয়ে যাবে, ইন্টারেস্টও জেগে যাবে। ২ টা কাজ একসাথে আপনার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এই জায়গাটাতে অনেকেই যারা নতুন আছে তারা কনফিউজড হয়ে যায়। আমি আপনাকে বলব যে কনফিউজড হওয়ার কিছু নাই। আবার যদি এমন হয় যে আপনি হচ্ছে কোনো ক্লথিং বা হচ্ছে কোনো একটা ফুড আইটেম প্রোডাক্ট বিজনেস করতেছেন না। আপনি হচ্ছে ধরেন একটা সফটওয়্যার অথবা আ একটা সার্ভিস বেসড কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিজনেস করতেছেন। সেক্ষেত্রে হচ্ছে আবার যেটা হবে সেটা হচ্ছে সচেতন মানে অ্যাওয়ারনেস আলাদা, আবার হচ্ছে ইন্টারেস্ট আলাদা জায়গাতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যেমন যদি আমরা সফটওয়্যারের কথা বলি, হ্যাঁ? যারা গ্রাফিক ডিজাইনিং এর কাজ করে অথবা আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন Canva একটা টুল আছে। যেটা দিয়ে আপনার গ্রাফিক ডিজাইনের অনেক কাজ সুন্দর এবং সহজ অল্প সময়ে করে ফেলা যায়। যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না তারাও
কিছু প্রয়োজনীয় কাজ করে ফেলতে পারে। তবে অবশ্যই Canva দিয়ে তো প্রফেশনাল ডিজাইনার যারা আছে, যারা হচ্ছে Adobe Illustrator কিংবা Photoshop দিয়ে ডিজাইন করেন, তাদের মতো করা যাবে না, এটা তো অবশ্যই। কিন্তু তারপরেও প্রয়োজনীয় অনেক কাজ করে ফেলা যায় অনেক সহজে, যারা গ্রাফিক ডিজাইনার না। তো এটা যে একটা টুল, হ্যাঁ? এই টুলটা ক্ষেত্রে আবার কিন্তু আপনার ফানেল ডিজাইনটা আবার অন্যরকম হবে। এই ধরনের কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে যেটা হবে, আপনাকে ১ম এ অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। তারপর তাদেরকে আপনার হচ্ছে একটা ডেমো দিতে হবে, প্রোডাক্ট ডেমো। যেমন হচ্ছে Canva র কথাই যদি বলি, আপনি চাইলে কিন্তু Canva তে প্রিমিয়াম নেওয়ার আগে ১ম এ ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন। এটাকে বিজনেস মডেলে বলে ফ্রিমিয়াম বিজনেস মডেল। অর্থাৎ ১ম এ আপনাকে ফ্রি ভার্সন ইউজ করতে দিবে, কিছু অ্যাক্সেস দিবে, সকল ফিচার্স দিবে না। কিছু ফিচার্স দিবে, যে ফিচার্স গুলো ইউজ করার মাধ্যমে আপনি বেসিক কিংবা ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো করতে পারবেন। সেই কাজগুলো যখন আপনি করতে পারবেন, কয়েক মাসও ইউজ করবেন কিংবা কিছুদিন ইউজ করবেন, তখন একটা সময় গিয়ে আপনি নিজেই রিয়ালাইজ করবেন যে, না, হ্যাঁ, এটা দিয়ে তো আমার প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো হয়ে যাচ্ছে। তার মানে এখন আমি যদি এটা প্রিমিয়াম যে ভার্সনটা আছে সেটা যদি নেই, তাহলে আমার আরো বেটার রেজাল্ট আমি পাবো। এই যে একটা ফিল, এই ফিলটা যখন আপনার আসবে, তখন দেখা যাবে যে আপনি অটোমেটিক নিজেই Canva র যে প্রিমিয়াম ভার্সনটা আছে সেটা নিয়ে নিবেন। আপনাকে কেউ বলতে হবে না। এই মডেলটাকে হচ্ছে বিজনেসের ভাষায় বলা হয়ে থাকে প্রিমিয়াম বিজনেস মডেল। তো আপনি যদি ওই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আবার এই মডেলে যেতে হবে। সেক্ষেত্রে অ্যাওয়ারনেস আলাদা হবে, ইন্টারেস্ট আলাদা হবে। কিন্তু ক্লথিং এর যে বিজনেসটার কথা বললাম, অথবা কোনো একটা অর্গানিক ফুড আইটেম নিয়ে আপনি কাজ করতেছেন, ওই ধরনের যে প্রোডাক্টটা, সেক্ষেত্রে আবার অ্যাওয়ারনেস আলাদা, ইন্টারেস্ট আলাদা। বিষয়টা এমন হবে না। আশা করি আপনারা এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেছেন। এইজন্য আমি আগে থেকেই বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে ফানেল ডিজাইন কিংবা হচ্ছে মার্কেটিং ফানেলের কথা যখন আসে বা সেলস ফানেলের কথা যখন আসে, তখন মেক্সিমামই শুরুতে এই জায়গাটাতে কনফিউশন হয়ে যায় বা কনফিউজড হয়ে যায়। এটা অবশ্য স্বাভাবিক। যাই হোক, এইজন্য মূলত আপনাদেরকে শুরুতেই এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। কিন্তু তারপরও আপনাকে হচ্ছে প্রত্যেকটা ফানেল নিয়ে জানতে হবে, বুঝতে হবে। কারণ আপনি যদি প্রত্যেকটা ফানেল কিভাবে কাজ করে, ওই ফানেলগুলোর মধ্যে কতটা স্টেজ আছে, কোন স্টেজের কি কাজ, এগুলো যদি না জানেন, না বুঝেন, তাহলে হচ্ছে আপনি কাস্টমার মাইন্ডকে রিড করতে পারবেন না। কাস্টমার মাইন্ডকে রিড করতে না পারলে আপনি একজন উদ্যোক্তা হিসেবে এন্ড অফ দ্য ডে ব্যর্থ হবেন ভাই। এইজন্য সফল উদ্যোক্তা হতে হলে মাস্ট আপনাকে যে কাজটা করতে হবে, যে কাজটা করা আপনার ফরজ, সেটা হচ্ছে কাস্টমারের মাইন্ডকে রিড করতে পারার যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি আপনার থাকতে হবে। তবেই একটা সময় গিয়ে আপনি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আপনি যেই সফল উদ্যোক্তা হতে পারবেন। অন্যথায় আপনি আসলে দেখা যাবে যে কাস্টমারকে বুঝবেন না, কাস্টমারের মাইন্ডে কি চলতেছে সেটা জানবেন না, সেটা বুঝবেন না। আপনার কম্পিটিটর কাস্টমারের মাইন্ডকে রিড করে তারা কাস্টমারের মাইন্ডের জায়গা করে নিছে, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। দিন শেষে আপনি ব্যর্থ হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখন ইন্টারেস্টের যে বিষয়টা আছে সেটার মধ্যে আপনি কি করতে পারেন, সেটার মধ্যে হচ্ছে মেসেজ ফোকাস, প্রোডাক্ট বা সার্ভিসের সুবিধা এবং সমাধানগুলো কি উপর দৃষ্টি দেওয়া। অর্থাৎ হচ্ছে যেমন Canva আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম। কোন একটা টুল আপনি বিক্রি করতেছেন। সেটার যদি ধরেন এখন সেটা যেই টার্গেট গ্রুপ আছে যাদের কাছে আপনি বিক্রি করবেন, ওই টার্গেট গ্রুপে কি বেনিফিট হবে এই টুলটার মাধ্যমে? তারা কি ফিচারস ইউজ করতে পারবে? এই ফিচারস গুলো ইউজ করলে তাদের লাইফে কি ভ্যালু এড হবে? এই যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে হচ্ছে কাস্টমারকে বোঝাতে হবে। বিষয়টা এমন না যে, ভাই আমি একটা টুল নিয়ে আসলাম, আমার টুলটা কিনেন। আমি আপনাকে ৳১০০ টুল মাত্র ৳১০ দিয়ে দিচ্ছি। বিষয়টা এমন না। এমন যদি হন, আপনি হকার হয়ে যাবেন ভাই। আপনি ব্র্যান্ড বিল্ড করতে পারবেন না। উম বাংলাদেশের মাইন্ডসেট, মানে উদ্যোক্তাদের মাইন্ডসেট আপ আছে যে অল্প দামে দিয়ে দিলেই বুঝি অনেক সেল চলে আসে। বিষয়টা আসলে মোটেও এমন না। আপনাকে অবশ্যই প্রাইসিং একটা স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার সফলতার কতটা আসবে সেটার উপর। কিন্তু প্রাইসিং কম হওয়া অথবা কম্পিটিটিভ প্রাইসিং হওয়া, এটাই মূল বিষয় না। এটার পাশাপাশি আপনাকে মেসেজগুলো এমনভাবে দিতে হবে কাস্টমারকে, যাতে করে নি কাস্টমার হচ্ছে একদম নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে যায়। বুঝতে পারছেন? আপনি এভাবে মেসেজ দিবেন না যে ৳১০০ র প্রোডাক্ট আমি ৳১০ দিয়ে দিচ্ছি আপনাকে। আপনি অন্য কোথাও পাবেন না। এভাবে দিবেন না। বরং আপনি দিবেন, হ্যাঁ, আপনি এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা ইউজ করার ফলে আপনার লাইফে এই ভ্যালুটা এড হবে। বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল, আপনি কলম বিক্রি করতেছেন। আরেকজনও কলম বিক্রি করতেছে ৳৫ দাম, আপনিও বিক্রি করতেছেন ৳৫ দাম। তো আপনারটা কেন নিবে? দেখেন ভাই, আমার এই কলমটা হচ্ছে যেই পিনটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে জার্মান কোয়ালিটির পিন। এটা দিয়ে ইউজ করার কারণে
আপনি হচ্ছে খুব সুন্দর স্মুথলি লিখতে পারবেন। আপনার লিখাটা খুব স্পষ্ট প্লাস সুন্দর হবে এবং আমাদের প্যানের আপনি যেভাবে আমরা যেখানে ধরে প্যানটা ধরে লিখি, ওই ধরার যে জায়গাটা সেই জায়গাটা আপনি এমনভাবে ডিজাইন করেছেন যেখানে ধরলেই একটা ব্যাটার ফিল পাওয়া যায়, একটা আরাম পাওয়া যায়। হ্যাঁ, খুব ভাল লাগতেছে। ধরেই আরাম লাগতেছে। এই যে বিষয়গুলো আছে, এই ফিচারস গুলো যখন আপনি বলবেন, এভাবে যখন বলবেন তখন কাস্টমার বুঝবে হ্যাঁ, আচ্ছা দ্যাট ইজ ইন্টারেস্টিং তো। দেখি তো একটু ট্রাই করে। এই যে বিষয়টা, এই চিন্তাটা কাস্টমারের মাঝে আসবে। তো আপনাকে মেসেজ করার সময় মূলত এভাবে দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা এখন এই ক্ষেত্রে কনটেন্ট টাইপ কি হতে পারে? ই-বুক হতে পারে, হাউ টু গাইডস হতে পারে। অর্থাৎ আপনি কিভাবে কাজগুলো করবেন সেটা আপনি বুঝাবেন। তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবিনার হতে পারে, প্রোডাক্ট ডেমো দিবেন সেটা হতে পারে। মেজারমেন্ট বা কেপিআই কি হইতে পারে? নিউজলেটার সাইন আপস, কনটেন্ট এনগেজমেন্ট, টাইম স্পেন্ট অন ওয়েবসাইট। অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনি যে ক্যাম্পেইনটা চালাবেন সেই ক্যাম্পেইনের মধ্যে আপনি হচ্ছে লার্ন মোর বাটন দিয়ে দিলেন। কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করবে। এখন ওই ওয়েবসাইটে ভিজিট করে কতক্ষণ ওয়েবসাইটে সময় স্পেন্ড করতেছে কিংবা পুরো ওয়েবসাইট একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রল করেছে কিনা। হ্যাঁ? তারপর হচ্ছে একটা নিউজলেটার কিংবা কোন একটা রেজিস্ট্রেশন বাটন দিয়ে দিতে পারেন। সেখানে রেজিস্ট্রেশন করেছে অথবা আপনার যে কনটেন্ট আছে সেই কনটেন্ট এনগেজ হয়েছে। তো এই বিষয়গুলা কেপিআই হতে পারে আরকি। আচ্ছা এখন ৩ নম্বর যে স্টেপটা মার্কেটিং ফানেল ডিজাইনের সেটা হচ্ছে কনসিডারেশন বা বিবেচনা। আপনি কাস্টমারকে সচেতন করলেন বা হচ্ছে বুঝালেন, হ্যাঁ, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের মাধ্যমে আপনার লাইফে এই ভ্যালুটা এড করবে। আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এভাবে ইউজ করলে আপনি হচ্ছে আগে অন্য প্রোডাক্ট XYZ সেই প্রোডাক্টটা ইউজ করার ফলে যে বেনিফিটটা পেতেন, এই প্রোডাক্টটা ইউজ করলে এর থেকে এই বেটার এই বেনিফিট গুলা পাবেন। সাপোজ তো আপনি বললেন, বলার পরে তাদের মাঝে ইন্টারেস্ট জাগলো। এখন যে বিষয়টা সেটা হচ্ছে কনসেনট্রেশন। তারা ভাববে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে এখন এটাকে আমার কিনা উচিত। এই যে একটা স্টেজ, এই স্টেজে আপনি কি কাজগুলা করবেন? এই স্টেজে যে মূল লক্ষ্যটা হওয়া উচিত সেটা হচ্ছে প্রসপেক্ট। প্রসপেক্ট বলতে হচ্ছে টার্গেট গ্রুপকে বোঝানো হয়। টার্গেট গ্রুপ বা অডিয়েন্স আরকি। তাদেরকে বোঝানো কেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস বেছে নেওয়া উচিত। ১০ জন কেন্দ্র বিক্রি করতেছে, আপনিও বিক্রি করতেছেন। তো ১০ জনকে বাদ দিয়ে আপনার কাছ থেকে কেন নিবে? এই জায়গাটাতে হচ্ছে মেইন পয়েন্ট যেটা সেটা তাদেরকে হচ্ছে কিছু অফার দিতে হবে। বা তাদেরকে এমন কোনো ইউএসপি দিতে হবে। ইউএসপি মানে হচ্ছে ইউজার আপনার এমনি এম এমন কিছু ইউএসপি দিতে হবে, যে ইউএসপিটা দেয়ার ফলে তারা আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিতে উদ্বুদ্ধ হবেন। তো এই কাজগুলো আপনাকে করতে হবে। চ্যানেল কিভাবে? ওয়েবসাইট, ইমেইল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ? তারপর হচ্ছে ডিরেক্ট সেলস। ডিরেক্ট সেলস হচ্ছে এটা আপনার কোন একজন গ্রাহক অথবা আপনি নিজেই সবার অন্যদের কাছে সরাসরি বিক্রি করবেন। মেসেজ কি হবে? মেসেজ হবে প্রোডাক্টের ভ্যালু, টেস্টিমোনিয়ালস, তারপর হচ্ছে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। যেমন হচ্ছে আপনার প্রোডাক্টটা ইউজ করার ফলে অথবা আপনি যে প্রোডাক্টটা সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটা নেওয়ার ফলে যারা নিয়েছে তারা কি ভ্যালু পেয়েছে, তাদের যে রিভিউ গুলো আসে, ওই কাস্টমার যে টেস্টিমোনিয়াল এগুলো হচ্ছে আপনি যখন কাস্টমারকে দেখাবেন, আপনার টার্গেট গ্রুপকে দেখাবেন, তখন হচ্ছে তারা আ সিদ্ধান্ত নিতে অনেক বেশি হেল্পফুল হবে। হ্যাঁ, আচ্ছা অন্যরা যেহেতু পাচ্ছে, ভ্যালু পাচ্ছে মানে আমিও পাবো। বুঝতে পেরেছেন? এই ফিলটা তারা পায়। এখানে কনটেন্ট কি হবে? বা এই স্টেজে কনটেন্ট টাইপটা হবে কেস স্টাডিজ। আপনি বিভিন্ন কেস স্টাডিজ দিবেন, কাস্টমার টেস্টিমোনিয়াল, কাস্টমার যারা আছে তাদের রিভিউ গুলো আপনি দেখাবেন কাস্টমারকে। তারপর হচ্ছে ফ্রি ট্রায়াল দিতে পারেন যদি SaaS কোনো একটা প্রোডাক্ট হয়ে থাকে। তারপর হচ্ছে কম্পারিজন গাইডস অর্থাৎ অন্য প্রোডাক্ট বা হচ্ছে অন্যদের তুলনায় আপনার প্রোডাক্টটা কতটা কিভাবে বেটার বা কিভাবে উন্নত, অন্যদের তুলনায় আপনারটা কেন ভালো হবে? এই যে কম্পারিজন এর যে বিষয়গুলো আছে, সেগুলো করে হচ্ছে একদম হাতে ধরে কাস্টমারকে দেখাবেন। এই বিষয়গুলা নিয়ে আপনার হচ্ছে কনটেন্ট বাড়াবেন, সেই কনটেন্ট দিয়ে হচ্ছে আপনি ক্যাম্পেইন চালান। সেই ক্যাম্পেইনের মধ্যে কি কেপিআই কি হবে? ডেমো রিকোয়েস্ট অর্থাৎ ধরেন আপনি কোন একটা SaaS প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। এখন সেটার জন্য জন্য রিকোয়েস্ট করবে। হ্যাঁ, আমাকে ডেমো দেখা। আমি ডেমো ইউজ করে একটু দেখতে চাই যে কেমন ফিল পাওয়া যায় বা কেমন সার্ভিস দিচ্ছেন আপনারা। তো সেক্ষেত্রে ডেমো দিতে পারেন। প্রোডাক্ট পেজ ওয়েবসাইট অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট পেজে হচ্ছে ভিজিট করবে কাস্টমার। ইমেইল ক্লিক থ্রু রেট যদি ইমেইল মার্কেটিং করেন সেক্ষেত্রে হচ্ছে ইমেইল। এখন ইমেইল এই জায়গাটা আবার হচ্ছে যেমন ওই যে ক্লথিং অথবা হচ্ছে অর্গানিক ফুড আইটেম এই ধরনের যে প্রোডাক্ট গুলা সেগুলোর ক্ষেত্রে আবার এগুলো করা লাগবে না। সেগুলোর ক্ষেত্রে কাজটা আবার অন্যভাবে হবে। আমি এখানে যেগুলোর কথা বলতেছি সেগুলো হচ্ছে আপনার ধরেন SaaS প্রোডাক্ট অথবা হচ্ছে ডিজিটাল কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে হবে।
বুঝতে পেরেছেন? ৪ নাম্বার যে স্টেপটা আছে ফানেল ডিজাইনের সেটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি, কনভার্সন। কনভার্সন এটার মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে চূড়ান্ত মানে টার্গেট গ্রুপকে চূড়ান্ত কাস্টমারে রূপান্তর করা। অর্থাৎ আপনার প্রোডাক্টটা বিক্রি করে ফেলেছেন কিংবা তারা টাকা পেমেন্ট করে ক্রয় করে ফেলেছে। ওই অবস্থানে নিয়ে যাওয়া। এটার মূল লক্ষ্যই হচ্ছে প্রসপেক্ট বা টার্গেট গ্রুপকে ক্রেতা বানাবো। সহজ কথা। ক্রেতা মানে কি? আপনার কাছ থেকে এটা কিনে নিয়েছেন। দ্যাটস ইট। চ্যানেল কি হবে? ওয়েবসাইট হবে, অ্যাপ হবে, ই-কমার্স প্ল্যাটফর্ম হবে। তারপর হচ্ছে ফিজিক্যাল স্টোর হতে পারে, Facebook পেজ হতে পারে, WhatsApp হতে পারে। এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি কাস্টমারের কাছে বিক্রিটা করবেন। মেসেজ কি দিবেন? মেসেজ হচ্ছে ক্রয়ের প্রক্রিয়া সহজ করা, প্রাসঙ্গিক অফার ও ডিল প্রদর্শন। অর্থাৎ ধরেন আপনি তো এই যে উপরে যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলোতে কাজ করেছেন। কাজ করে আপনি কাস্টমারকে অনেক কিছু জানিয়েছেন, বুঝিয়েছেন। কাস্টমারের বেনিফিট কি হবে না হবে সেগুলো তাদেরকে বলেছেন, দেখিয়েছেন। কাস্টমারের রিভিউও দেখিয়েছেন। তো সবকিছু তারা জেনে বুঝে আর সিদ্ধান্ত নিল ক্রয় করে ফেলবে। এখন এই যে স্টেপটা নিল, সিদ্ধান্তটা নিল, এখন তারা কিভাবে প্রয়োগ করবে ওই প্রসেসটা আপনি তাদেরকে দেখাবেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। কনটেন্ট বা টেকনিক কি হতে পারে? ডিসকাউন্ট হতে পারে, লিমিটেড টাইম অফার হতে পারে, তারপর হচ্ছে পার্সোনালাইজড অফার হতে পারে, কার্ট রিকভারি ইমেইলস হতে পারে। অর্থাৎ আপনি তাদেরকে একটা ছোট্ট একটা ডিসকাউন্ট দিবেন কিংবা লিমিটেড কোনো একটা অফার দিবেন। হ্যাঁ? যখন এগুলা দিবেন তখন হচ্ছে তারা কিনতেও বেশি উদ্বুদ্ধ হবে এবং ইমিডিয়েটলি কিনে ফেলবেন। অর্থাৎ তাদেরকে তাদের মধ্যে একটা আর্জেন্সি ফিল করানোটাই মূল লক্ষ্য থাকবে এই স্টেজে। মেজারমেন্ট বা KPI কি হবে? সেলস কনভার্সন রেট or এভারেজ অর্ডার ভ্যালু বৃদ্ধি পাওয়া। এটা হচ্ছে মেইন KPI হবে এই স্টেজের যে ক্যাম্পেইন গুলা চালাবেন সেই ক্যাম্পেইন গুলা। নেক্সট স্টেপটা কি হবে? আচ্ছা এই জায়গাটাতে আমি একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম উদ্যোক্তা মনে করেন আমি কাস্টমারের কাছে আমার প্রোডাক্টটা বিক্রি করে ফেললাম। আমার কাজ বুঝে এখানেই শেষ হয়ে গেছে। দ্যাট ইজ 100% রং মাইন্ডসেট। এই মাইন্ডসেট যদি নিয়ে আপনি কাজ করেন, আপনি বিজনেস করেন ভাই, ট্রাস্ট মি আপনি বেশি দিন বিজনেস টিকে থাকতে পারবেন না। বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে অর্থাৎ একজন উদ্যোক্তা হিসেবে বা যেকোনো বিজনেসেরই বিক্রি করার পরেই তার কাজটা শেষ হয়ে যায় না। বিক্রি করার পরে আরো অনেক কাজ বাকি থাকে। যে কাজগুলা যারা করতে পারে, যেই ব্র্যান্ডটা করে তারাই কেবল সাস্টেনেবল একটা প্রফিটেবল বিজনেস বা ব্র্যান্ড বিল্ড করতে পারে। আর নেক্সট স্টেপে যে কাজগুলো আছে সেই কাজগুলো যারা করতে পারে না তারা কোনোভাবেই সাস্টেনেবল বিজনেস করতে পারে না। সহজ কথা। তা আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনি কি সাস্টেনেবল বিজনেস গড়ে তুলবেন? নাকি তুলতে চান না? সেটা ডিপেন্ড করবে আপনার সিদ্ধান্তের উপর, আপনার ভাবনার উপর, আপনার স্বপ্নের উপর। তা আপনি যদি চিন্তা করে থাকেন আপনি সাস্টেনেবল একটা বিজনেস করবেন বা একটা ব্র্যান্ড বিল্ড করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে এই জায়গাতেই অর্থাৎ আপনি প্রোডাক্ট বিক্রি করে ফেলেছেন, আপনি টাকাও পেয়ে গেছেন। দ্যাটস ইট। আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ। এই জায়গাতে এই যে কাজ শেষ, এই চিন্তা না করে বরং আপনাকে এটা চিন্তা করতে হবে না আমার এখানে কাজ শেষ হয়নি। বরং এখান থেকে আমার নতুন আরেকটা জার্নি শুরু হয়েছে। সেইটা নিয়ে এখন আমরা কথা বলব। নেক্সট স্টেপে কি হতে পারে? নেক্সট স্টেপও যে কাজগুলো হবে সেটা হচ্ছে রিটেনশন বা লয়ালটি। অর্থাৎ গ্রাহককে যারা আপনি সাপোজ আপনি হচ্ছে মানে একটা টি-শার্ট বিক্রি করেছেন ১০০ জন কাস্টমারের কাছে। এখন ১০০ জন যে কাস্টমার আপনার কাছ থেকে টি-শার্টটা নিল, তারা তো আপনাকে জানে, তারা তো আপনাকে চিনে, তাই না? তারা আপনার প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে জানে। তারা আপনার প্রোডাক্টটা ইউজ করেছে, প্রোডাক্টটাকে ইউজ করে কেমন বেটার ফিল পাচ্ছে, সেটা তারা জানে। এখন ওই ১০০ জন কাস্টমারের সাথে যখন আপনি একটা রিলেশন বিল্ড আপ করবেন কিংবা তাদের সাথে সবসময় যোগাযোগ বজায় রাখবেন, তখন একটা সময় গিয়ে দেখা যাবে যে ওই ১০০ জন কাস্টমারের কাছ থেকে অটোমেটিক অনেক একটা পার্সেন্টেজ আপনার কাছ থেকে আবার রিপিট পারচেজ করতেছে, অন্য প্রোডাক্ট পারচেজ করতেছে। এমন তো না যে আপনি শুধুমাত্র একটা টি-শার্ট বিক্রি করেন বা এক টাইপের একটু টি-শার্ট বিক্রি করেন। আপনি অনেক ধরনের টি-শার্ট বিক্রি করতে পারেন। আপনি প্যান্ট বিক্রি করতে পারেন। আপনি অন্য প্রোডাক্টও বিক্রি করতে পারেন। তাই না? যেই কাস্টমারটা আপনার কাছ থেকে একটা টি-শার্ট নিল তার তো প্যান্টেরও প্রয়োজন হয়। তার তো অন্য প্রোডাক্টেরও প্রয়োজন হয়। তো ওই আপনার টার্গেট থাকবে এই স্টেজে এইটাই যে কাস্টমারকে লয়াল কাস্টমার বানানো, কাস্টমারের সাথে একটা গুড রিলেশনশিপ বিল্ড করা। আর এটার করার মাধ্যমে যেটা করে সেটা হচ্ছে রিটেনশন রেটটা বাড়ানো। অর্থাৎ ওই কাস্টমার যে টি-শার্ট কিনেছে সে আবার আপনার কাছ থেকে প্যান্ট কিনবে। যে টি-শার্ট কিনেছে সে আবার আপনার কাছ থেকে একটা শার্ট কিনবে। যে টি-শার্ট কিনেছে সে আবার আপনার কাছ থেকে একটা পাঞ্জাবি কিনবে। এই বিষয়টা কনফার্ম করা বা এই কাজটা করাই হচ্ছে মূলত এই স্টেজের কাজ। আর এই কাজটা যে উদ্যোক্তা করতে পারে, ট্রাস্ট মি
সে নিঃসন্দেহে আপনার তার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। আর যে করতে পারে না, সে বিজনেস আসলে সাস্টেনেবল করতে পারে না। সহজ কথা। যে এই কাজটা করতে পারে, সে একটা ব্র্যান্ড বিল্ড করতে পারে। যে এই কাজটা করতে পারে না, সে ব্র্যান্ড বিল্ড করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা আপনি করবেন কিভাবে? এই কাজের এই স্টেজের যে লক্ষ্যটা সেটা হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে এক্সিস্টিং কাস্টমার কথা যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, যারা একবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তাদেরকে রিপিট আবার পারচেজ করানো নতুন প্রোডাক্ট অথবা সেম প্রোডাক্ট। তারপর হচ্ছে চ্যানেল কি হইতে পারে ইমেইল, হ্যাঁ? অ্যাপ নোটিফিকেশন, লয়াল্টি প্রোগ্রামস, কাস্টমার সাপোর্ট। আপনি কাস্টমারকে ভালো সাপোর্ট দিচ্ছেন অথবা সবসময় তাদের সাথে যোগাযোগ বজায় রাখতেছেন। তাইলে হচ্ছে যেটা হবে, হ্যাঁ, যখন যোগাযোগ বজায় রাখবেন তখন সব প্রোডাক্টের বেলায় তো সাপোর্ট আসবে না। যেমন টি-শার্টের কথা বললাম। আপনি টি-শার্ট বিক্রি করে ফেলেছেন। এটার পরে আর কি সাপোর্ট হবে? ওরকম তো আর তেমন কোনো সাপোর্ট নেই। যদি আপনি কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেন, কোনো একটা SaaS প্রোডাক্ট বিক্রি করেন, সেক্ষেত্রে আবার সাপোর্টের বিষয় আছে। কিন্তু টি-শার্টের বেলায় তো আর কোনো সাপোর্ট নেই। অথবা আপনি কোনো একটা অর্গানিক ফুড বিক্রি করেছেন, সেই ফুডটা তো নিয়ে সে খেয়ে ফেলেছে। এরপরেও তার কি সাপোর্ট দিবেন, তাই না? কিন্তু এরপরে যে কাজটা করতে পারেন, তার সাথে যোগাযোগ বজায় রাখবেন। তার সাথে যখন যোগাযোগ বজায় রাখবেন তখন সে ধীরে, ধীরে আপনার প্রতি ট্রাস্ট হবে, আপনাকে পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে। আপনাকে সম্মান করবে। সেই জায়গা থেকে সে আপনার প্রতি লয়াল হবে। তো ওই লয়ালিটিটা উ উ আপনার প্রতি যে লয়াল হওয়ার যে বিষয়টা, এই কাজটাই করানো আপনার মেইন লক্ষ্য থাকবে। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়। এটার জন্য আপনি আবার তাদেরকে বিভিন্ন লয়াল্টি প্রোগ্রাম আপনি ডিজাইন করতে পারেন। মেসেজ কি হবে? গ্রাহকের সন্তুষ্টি, মূল্যবান অফার এবং পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স। বুঝতে যেমন ধরেন আপনি যেই কাস্টমারটা আপনার কাছ থেকে টি-শার্ট কিনে নিল, সে সে যে কিনে নিয়েছে তার সাথে যদি আপনি যোগাযোগ বজায় রাখেন, তাকে যদি একটু তার মাইন্ডে কি চলে, তার মাইন্ডে যদি একটু রিড করার চেষ্টা করেন এবং আপনি যদি রিড করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে তার রুচি কেমন। সে কোন ধরনের কোন কোয়ালিটির কাপড় পছন্দ করতে চায় বা কোন কোয়ালিটির কাপড় পছন্দ তার। সেই অনুযায়ী যখন তাকে আবার নেক্সট অন্য তার মনের কোয়ালিটি অনুযায়ী বা তার যে ধরনের পছন্দ সেই পছন্দ অনুযায়ী যখন আপনি আবার বিভিন্ন প্রোডাক্টের অফার দিবেন না, তখন দেখবেন যে সে নিজেকে এগুলো পছন্দ করবে। এই যে পার্সোনালাইজেশন এর যে একটা বিষয় আছে, এই এক্সপেরিয়েন্সটা যখন আপনি দিতে পারবেন, তখন সে আপনার প্রতি আরো বেশি লয়াল হবে। তখন এগুলো আপনার কাছ থেকে অটোমেটিক কিনে ফেলবে। তো এই যে এই রেশিওটা যদি আপনি করতে পারেন, এই কাজটা যদি করতে পারেন, আপনার অনেকগুলো বেনিফিট হবে। এর মধ্যে একটা বেনিফিট হচ্ছে আপনার নতুন কাস্টমার অ্যাকুইজিশন যে কস্টিংটা আছে, সেই কস্টিংটা কমে আসবে। আপনার কস্টিং যদি কমে আসে, অটোমেটিক আপনার প্রফিট বেড়ে যাবে। আরেকজন উদ্যোক্তা হিসেবে যেকোনো বিজনেসের মধ্যে এই কাজটা করাই তো মূল লক্ষ্য থাকে। কস্টিং কমায় আসা এবং প্রফিটের যে মার্জিনটা আছে সেই প্রফিট মার্জিন বাড়ানো। এটা যদি আপনি করতে পারেন, এটা কি আপনার বিজনেসের জন্য ভালো না? অবশ্যই ভালো, তাই না? এই কাজটা আপনি কিভাবে করবেন? এই যে যে কথাগুলো বললাম, এই কথাগুলা এই কাজগুলো করার মাধ্যমে আপনি মূলত এই কাজটা করতে পারবেন। কনটেন্ট কি হবে তাদের জন্য? তো তাদের জন্য কনটেন্ট হবে লয়াল্টি প্রোগ্রাম হতে পারে, ফলো আপ হতে পারে। এটা এখানে ইমেইলের কথা বলা হচ্ছে। আপনি যদি হচ্ছে SaaS প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, সেক্ষেত্রে ইমেইল দিয়ে করবেন। কিন্তু ওই যে অন্যান্য যে প্রোডাক্টের কথাগুলো বললাম, সেগুলো যদি হয় সেই ক্ষেত্রে তার ইমেইলের কিছু নেই। সেক্ষেত্রে হচ্ছে আপনি তাদেরকে মেসেঞ্জার কিংবা WhatsApp অথবা আপনার পেজের মাধ্যমে তাদেরকে কানেক্ট করে সেখানে হচ্ছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন টিপস, ট্রিকস কিংবা তাদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ইনফরমেটিভ কনটেন্ট দিবেন। এতে করে লয়াল হবে তারা আপনার প্রতি। আপস্কিলিং, আপসেলিং, তারপর হচ্ছে ক্রস সেলিং, এই ২ টা টার্ম মনে রাখবেন। যারা উদ্যোক্তা আছেন আপনাদের জন্য এই আপসেলিং বা ক্রস সেলিং এই ২ টা কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্টিংটা অনেক বেশি কমে আসবে। অনেক বেশি কমে আসবে। আপনার প্রফিট মার্জিন অনেক বেশি বেড়ে যাবে। তারপর হচ্ছে ভিআইপি অফার দিতে পারেন। অর্থাৎ আপনি এমন একটা ফিল দিবেন কাস্টমার পেজে, আপনার জন্য স্পেশালি এই অফারটা ডিজাইন করেছি আমরা। আপনি যদি প্রোডাক্টটা নিতে চান বা নেন, তাহলে হচ্ছে আপনাকে আমরা এই সম্মানটা করব। এরকমভাবে যখন আপনি কাস্টমারকে ভ্যালু দিবেন, তখন কাস্টমার আপনাকে ভ্যালু দিবে। বুঝতে পেরেছেন? মেজারমেন্ট বা কেপিআই কি হবে? এই স্টেজের কেপিআই হবে রিপিট পারচেজ রেটটা ইনক্রিজ করা। অর্থাৎ যে একবার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে, তার কাছে আবার প্রোডাক্ট বিক্রি করবেন। সেম প্রোডাক্টটা বিক্রি করবেন কিংবা অন্য প্রোডাক্ট বিক্রি করবেন। বুঝতে পেরেছেন? কারণ যিনি সাপোজ আপনি অর্গানিক ফুড নিয়ে কাজ করেন, যিনি একবার হচ্ছে কাঠবাদাম নিয়েছে, তার অন্য বাদামও প্রয়োজন হয়। তার অন্য অর্গানিক যে ফুড গুলো আছে সেগুলো কিন্তু তার প্রয়োজন হয়।
বুঝতে পেরেছেন? কারণ এইগুলা যে নিয়েছে একবার কাঠবাদাম সে খাচ্ছে মানে হচ্ছে সে অন্যান্য অর্গানিক ফুডও সে পছন্দ করে। সেগুলা তার কাছে বিক্রি করা এবং এই বিষয়টা এমন না যে কাঠবাদাম একবার নিয়েছে ১ কেজি আপনার কাছ থেকে পরবর্তীতে আর নিবে না। বিষয়টা তো এমনও না। তার এটা তো রেগুলার প্রয়োজন। তাই না? আপনি যেই প্রোডাক্টেরই কথা বলেন না কেন বা সার্ভিসের কথাই বলেন না কেন, প্রত্যেকটা মানুষেরই এগুলা রিপিট প্রয়োজন হয়। তা আপনার ওই টার্গেটে যে রিপিট তার কাছে আপনিই বিক্রি করবেন। অন্য কোথাও থেকে সে নিবে না। এই কাজটাই করাটা মূল উদ্দেশ্য হওয়া উচিত আপনার এই স্টেজে। কাস্টমার লাইফ টাইম ভ্যালু এটা আপনি দিবেন, রিটেনশন রেটটা হচ্ছে ইনক্রিজ করছেন। এটা হচ্ছে আপনার এই স্টেজের মূল যে KPI সেটা হওয়া উচিত। নেক্সট যে ৬ নাম্বার স্টেপ, সেই স্টেপটা হচ্ছে অ্যাডভোকেসি। অ্যাডভোকেসি হচ্ছে মূলত আপনার যে কাস্টমার আছে, মূল লক্ষ্য কি? এক্সিস্টিং কাস্টমার নতুন গ্রাহক আনুক। অর্থাৎ আপনার ইতিমধ্যে যেই কাস্টমার যেমন এই যে ৫ নম্বর স্টেপের যে কথাগুলা বললাম আমি, একটা কাস্টমার যখন আপনার কাছ থেকে রিপিট পারচেজ করবে তার মানে সে আপনাকে অলরেডি পছন্দ করে। আপনার প্রতি সে লয়াল। এই লয়ালটির রেশিওটা আপনি যত বাড়াতে পারবেন তখন একটা সময় কি দেখবেন যে ওই কাস্টমার আবার অন্য তার বন্ধু-বান্ধব কিংবা পরিচিত পরিজনদেরকে আপনার কথা বলতেছে যে, "এই ভাইটার কাছে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা নিলে অনেক ভালো সার্ভিস পাবা তুমি বা একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যাবে।" এই যে কথাটা বলল, এটাকে বলা হয় মার্কেটিং এর ভাষায় ওয়ার্ড অফ মাউথ। অর্থাৎ আপনি মানে মানুষ আপনার জন্য আপনার হয়ে কাজ করবে। কাস্টমার নিজে থেকেই অন্য মানুষদের কাছে বলবে। এই যে ওয়ার্ড অফ মাউথ এই বিষয়টা আপনি যত করাতে পারবেন এই ৬ নাম্বার স্টেপের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত এটা করা। এটা করাইতে পারলেই আপনার হচ্ছে আপনার কাস্টমার আপনার জন্য রেফার করবে। আপনার হয়ে কাজ করবে। এটাই হচ্ছে মূলত অ্যাডভোকেসি। চ্যানেল কি হবে? সোশ্যাল মিডিয়া, রেফারাল প্রোগ্রাম হতে পারে। আপনি এইজন্য দেখবেন যে বিভিন্ন সার্চ প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোতে হচ্ছে আপনার রেফারাল প্রোগ্রাম দিয়ে রাখা হয়। আমি যদি আ আমি ইউজ করতেছি এই প্রোডাক্টটা, এখন এই প্রোডাক্টটা যদি আমার আরেকজনের কাছে আমি রেফার করি, হ্যাঁ, তুমি এই প্রোডাক্টটা কিনো। সে যদি কিনে আমার রেফারের কারণে তাহলে আমিও আবার এখান থেকে একটা কমিশন পেয়ে যাবো। আমি তার কাছ যে কোম্পানি আছে সেই কোম্পানি আমাকে একটা সম্মানই দিবে। এই যে বিষয়টা এরকম রেফারেল প্রোগ্রাম আপনি করতে পারেন। ইউজার জেনারেটেড কনটেন্ট বানাবেন। টেস্টিমোনিয়ালস, রিভিউ, সোশ্যাল শেয়ারিং, ইনসেনটিভস এই বিষয়গুলো হচ্ছে আপনি দিবেন। আপনি খেয়াল করলেই দেখবেন বিভিন্ন বিভিন্ন এটা হচ্ছে এখন মোটামুটি সব ধরনের বিজনেসই করার চেষ্টা করে যারা বুঝে যে আপনি লাইভ আসতেছে ফেসবুকে তাদের বিজনেসের পেজ থেকে। আজকে রাত ৯টা বাজে লাইভে আসছি এবং লাইভে আসার পরে আপনারা যারা শেয়ার করবেন আপনাদেরকে আপনাদেরকে হচ্ছে আমি ৫ টা আপনি সাপোজ পাঞ্জাবি বিজনেস করেন, আপনি দিতে পারেন যে এই লাইভটা যারা শেয়ার করবেন তাদের মধ্য থেকে র‍্যান্ডম যে কাউকে আমি সিলেক্ট করব। এর মধ্যে হচ্ছে ৫ জনকে আমরা হচ্ছে ৫ টা পাঞ্জাবি গিফট করব। তো এই বিষয়টা যখন আপনি করবেন তখন দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে শেয়ার আসবে। তখন আপনার অর্গানিক যে রিচটা সেই রিচটা অনেক বাড়বে। তো এই কাজগুলো মানুষ কেন করে? এগুলা থেকে আপনার ৫ টা পাঞ্জাবি গিফট দিয়ে দিচ্ছেন না। ৫ টা পাঞ্জাবি লস হয়ে যাচ্ছে বিষয়টা এমন না ভাই। এখান থেকে আপনার অনেক বেশি বেনিফিট আসতেছে। অনেক বেশি বেনিফিট আসতেছে। মানুষ ল্যাপটপ দিয়ে দিতেছে গিফট। মানুষ হচ্ছে মোটরসাইকেল পর্যন্ত দিয়ে দিতেছে গিফট। আপনারা খেয়াল করেন না? কারণ Facebook এ যদি একটু মানে অ্যাক্টিভ থাকেন তাহলেই বুঝতে পারেন। আপনারা দেখবেন যে মোটরসাইকেল পর্যন্ত গিফট দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে ভাই? এমনি দিয়ে দিচ্ছে। আপনার পকেটের টাকা আমার পকেটের টাকা দিয়ে মূলত হচ্ছে তারা এগুলা দিচ্ছে। অর্থাৎ তারা যেই কাস্টমারের কাজ করছে, প্রোডাক্টটা বিক্রি করছে, ওই কাস্টমারের পকেটে টাকা দিয়ে মূলত হচ্ছে তারা কাস্টমারকে একটা গিফট দিচ্ছে। হয়তো তাদের প্রফিটটা একটু কম করতেছে। দ্যাটস ইট। আমি একটা মোটরসাইকেল আ দাম হচ্ছে সাপোজ ৳২.৫ লক্ষ টাকা আমি দিয়ে দিচ্ছি একজনকে গিফট হিসেবে। ৳২.৫ আমি হচ্ছে কম প্রফিট করলাম। সমস্যা কি? কিন্তু আমার একটা ব্র্যান্ড বিল্ড হওয়ার ফলে দেখা গেছে যাবে যে আপনার যে সেলিং যে রেশিওটা, সেলস এর যে রেশিওটা, কনভার্সন রেট এটা অনেক বেশি বেড়ে যাবে। প্রচুর পরিমাণে সেল আসবে। তো এটাকে আপনি উদ্যোক্তা হিসেবে চান না? একটা বিজনেস কি এটা প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। তো এইজন্য সেই দিকেই সেইভাবেই আপনাকে হচ্ছে মাইন্ডসেট নিয়ে কাজ করা উচিত। এই যে স্টেপটা আছে, এই স্টেপে KPI কি হবে? রেফারাল লিডস নিয়ে আসা, সোশ্যাল শেয়ার নিয়ে আসা, কাস্টমার রিভিউ নিয়ে আসা, নেট প্রমোটার স্কোর, হ্যাঁ? এইগুলা বাড়ানো। এই যে বিষয়টা আছে সেগুলো যখন আপনি মানে অলমোস্ট আমরা হচ্ছে
ফানেলের স্টেপ নিয়ে কথা বললাম। এই ৬ না ফানেল স্টেপ নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ধীরে, ধীরে কাজ সেলিং এর যে রেশিওটা আছে সেই রেশিওটা বাড়বে। আপনার প্রফিট মার্জিনটাও বাড়বে এবং এটার সঙ্গে ধীরে, ধীরে আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্টিংটা কমে আসবে। আর কাস্টমার অ্যাকুইজিশন কস্টিংটা কমিয়ে নিয়ে আসতে পারলে আপনার অটোমেটিক নেট মার্জিন কিংবা প্রফিট মার্জিনের যে বিষয়টা সেটা ইনক্রিজ হয়ে যাবে। আর একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে সেই কাজটাই করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ৬ টা স্টেপের কথা বললাম, এই ৬ টা স্টেপে আমাদের এই কাজগুলো করব। ওকে বুঝলাম, ঠিক আছে। ৬ টা স্টেপে কি সব প্রোডাক্টের জন্য কাজ করব? উত্তর আমি ইতিমধ্যে আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি। তারপর আবার দিচ্ছি যে না, এটা ডিপেন্ড করবে যে আপনি কোন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন সেটার উপরে। কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কয়টা স্টেপে কোন স্টেপগুলা বাদ দিয়ে দিবেন, কোন স্টেপগুলা নিয়ে একসাথে কাজ করবেন অথবা কয়েকটা স্টেপ একসাথে কম্বাইন করে কাজ করবেন। যেমন SaaS প্রোডাক্টের বেলায় হচ্ছে দেখা যাবে যে আপনার মোটামুটি সবগুলো স্টেপেই আলাদা, আলাদা ভাবে কাজ করতে হবে। আবার যদি হচ্ছে তোর এই ক্লথিং বিজনেসের কথা, ক্লথিং প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন। সেক্ষেত্রে তো অ্যাওয়ারনেস আলাদা, ইন্টারেস্ট আলাদা, এগুলো করার কোনো কিছু নেই। সেক্ষেত্রে আবার দেখা যাবে যে ১ম ৩ টা স্টেপ একসাথে আপনি করে ফেলবেন। একসাথে কম্বাইন করে আপনি একটা কাজ করবেন। যাতে এমনভাবে একটা ক্যাম্পেইন ডিজাইন করবেন যেই ক্যাম্পেইনের মধ্যে এই ৩ টা স্টেপের কাজ একসাথে হয়ে যাবে। বুঝতে পারছেন? তো সেটা আপনাকে এক্সপার্ট গাইডেন্স নিয়ে করতে হবে। এখন এইটা নিয়ে আমরা হচ্ছে একটু আলোচনা করি যে মার্কেটিং ফানেল ডিজাইন সে কি সব বিজনেসের জন্য একইভাবে প্রযোজ্য? এই বিষয়টা একটু ক্লিয়ার করি। এক কথায় উত্তর হচ্ছে সব বিজনেস বা প্রোডাক্ট একরকম নয়। তাই মার্কেটিং ফানেলের ৬ টি স্টেপ অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, কনসিডারেশন, কনভার্সন, রিটেনশন এবং অ্যাডভোকেসি সর্বদা একইভাবে ফলো করতে হবে না। তবে মূল প্রিন্সিপাল যেটা সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যেটা আমি ইতিমধ্যে অলরেডি আপনাকে বললাম। বিজনেস টাইপ অনুযায়ী ফানেল স্টেপগুলো কাস্টমাইজ করা যায়। বা করতে হবে আপনার। যেমন ধরেন B2B, B2C ই-কমার্স বিজনেস আপনি করেন। সেক্ষেত্রে তো পুরো যে ৬ টা স্টেপের কথা বললাম সেগুলো হচ্ছে আপনার এই প্রত্যেকটাতেই কাজ করতে হবে। B2B বা কনসাল্টিং অথবা SaaS প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন। সেক্ষেত্রে হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, রিটেনশন বেশি। এই ৪ টা স্টেপে আপনি কাজ করবেন। ১ম এ অ্যাওয়ারনেস তৈরি করবেন, তারপর কনসিডারেশন, কনভার্সন হয়ে যাবে এবং হচ্ছে তারপর রিটেনশনের যে স্টেপ আছে সেটা নিয়ে আপনি কাজ করবেন। হাই টিকেট প্রোডাক্ট যেমন হোম অ্যাপ্লায়েন্স এই ধরনের প্রোডাক্টের জন্য কনসিডারেশন ও কনভার্সন এই ২ টা স্টেপ বেশি ফোকাস দিয়ে বেশি জোর দিয়ে হচ্ছে কাজ করবে এবং অ্যাওয়ারনেস হচ্ছে কম হবে। কারণ এই ধরনের প্রোডাক্ট যারা ক্রয় করে তাদের অ্যাওয়ার করার কোনো কিছু নেই। তারা অলরেডি জানে এই প্রোডাক্টের বেনিফিট কি, এই প্রোডাক্ট তাদের প্রয়োজন কি প্রয়োজন নেই, তারা সবকিছু জানে। তো যারা এই প্রোডাক্টটা কিনে তারা আগে থেকেই সবকিছু জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েই কিনতে আসে। তো সেই জায়গাতে শুধুমাত্র আপনার ২ টা কাজ করলেই হয়। কারণ তারা তখন শুধুমাত্র একটা জায়গাতে কনফিউশন থাকে যে আপনার কাছ থেকে নিবে নাকি অন্য কাছ থেকে নিবে। আপনার কাছ থেকে নিলে প্রোডাক্টটা ভালো হবে আর তাদের জন্য ভালো হবে, ভালো একটা প্রোডাক্ট পাবে, ভালো সার্ভিস পাবে নাকি অন্য কারো কাছ থেকে নিলে পাবে। তো এই যে একটা স্টেজ, এই কনসালটেশন স্টেজটাতে আপনি একজন উদ্যোক্তা হিসেবে তাদেরকে হেল্প করবেন, তাদেরকে এমনভাবে ট্রিট করতে হবে বা তাদের সাথে এমনভাবে কমিউনিকেট করতে হবে যাতে করে তাদের ভিতরে যে একটা কনফিউশন যে আপনার কাছ থেকে নিলে ভালো হবে নাকি অন্য কারো কাছ থেকে নিলে ভালো হবে, এই কনফিউশনটা আপনি দূর করে দিবেন। তবেই আপনার অটোমেটিক কনভার্সন হয়ে যাবে। কনভার্সন মানে হচ্ছে সেল হয়ে যাবে আরকি। কাস্টমার কিনে ফেলবে। দ্যাটস ইট। এবং এই জায়গাতে আপনি আরেকটা কাজ করতে পারেন। যখন কাস্টমার কিনে ফেলবে তখন হচ্ছে ওই যে রিটেনশন কিংবা অ্যাডভোকেসি যে বিষয়টা আছে সেটার জন্য তার সাথে সবসময় ভালো একটা বন্ডিং রাখবেন। তার সাথে সুন্দর আচরণ করবেন। আন্তরিকতার সাথে কথাবার্তা বলবেন। তখন সে আপনার হয়ে অ্যাডভোকেসি করতে পারবে। আপনার প্রোডাক্টের জন্য সে অন্যদের কাছে রেফার করবে। ওয়ার্ড অফ মাউথ যেটাকে বলে সেটা সে করবে। তো এই কাজগুলো আপনার করা উচিত। তারপর কি প্রোডাক্ট বা সার্ভিস জটিলতা অনুযায়ী স্টেপ বদলানো, জানা হচ্ছে সহজ কম খরচের প্রোডাক্ট যদি কম খরচ হয়, মানে সহজে কিনে ফেলে ওরকম যদি হয় অ্যাওয়ারনেস প্লাস কনভার্সন দ্যাটস ইট। ১ম এ অ্যাওয়ার করবেন, জানাবেন মানুষকে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, এই প্রোডাক্ট হচ্ছে এই কাজ করে তারপর হচ্ছে বিক্রি করে ফেলবা। দ্যাটস ইট। এখানে আর ওই যে উপরে যে ৬ টা কাজের স্টেপের কথা বললাম সবগুলো স্টেপ ফলো করার কিছু নেই। কারণ আপনি নতুন একজন বিজনেস, ছোট একজন উদ্যোক্তা। আপনার ইনভেস্টমেন্টই আছেন ৳১,০০,০০০ সাপোজ, হ্যাঁ? এখন এই ৳১,০০,০০০ দিয়ে আপনি কি অফার দিবেন? আর ৳১,০০,০০০ দিয়ে আপনি কি এমন করবেন? আপনি এই প্রত্যেক স্টেপ যদি আলাদা, আলাদা করতে চান তাহলে তো আপনার ওই ৳১,০০,০০০ চলে যাবে। দেখা গেছে দিন শেষে আপনি তেমন কোনো সেলই পাবেন না। এইজন্য আপনার বিজনেস সাইজ
আপনার প্রোডাক্ট এগুলোর উপর ডিপেন্ড করে ফানেলের যে স্টেজগুলো আছে, সেই স্টেজগুলো হচ্ছে কাস্টমাইজ করে প্রয়োজনের অনুযায়ী কাস্টমাইজ করে নিতে হবে আরকি। জটিল বা সাবস্ক্রিপশন বেসড প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আবার সবগুলো যে স্টেপ কথা বললাম ৬ টা স্টেপ, ওই ৬ টা স্টেপই আপনাকে মেনে বা ফলো করে হচ্ছে কাজগুলো করতে হবে। গ্রাহকের জার্নি অনুযায়ী ফোকাস করা। গ্রাহকের জার্নি, কাস্টমার জার্নি বলতে একটা কথা আছে। কাস্টমার বাইং ডিসিশন বলতে একটা কথা আছে। কাস্টমার বিহেভিয়ার বলতে একটা কথা আছে। এগুলো যখন আপনি বুঝবেন, এগুলো যখন আপনি করতে পারবেন না, তখন কাস্টমার মাইন্ডকে রিড করতে পারবেন। আর ওই মাইন্ডকে রিড করতে পারলে দেখবেন যে আপনি কাস্টমার জার্নিটা সুন্দরভাবে বুঝবেন। আর জার্নি অনুযায়ী হচ্ছে আপনি আপনার ফানেলটা ডিজাইন করবেন। যেমন গ্রাহক যেখানেই ডিসিশন মেকিং পারচেসে বেশি থাকে, সেই অংশ স্টেজে শক্ত করতে হবে। অর্থাৎ যেই মুহূর্তটাতে কাস্টমার বাইং ডিসিশনে ভুগে যে আমি কি এটা আপনার কাছ থেকে কিনবো নাকি কিনবো না, এই যে একটা স্টেজ, ওই যে কনসিডারেশন স্টেজ, ওই স্টেজটা হচ্ছে বেশি ফোকাস দেওয়া উচিত। উদাহরণ সাস যদি কোনো একটা প্রোডাক্ট হয় বা সার্ভিস হয়, সেক্ষেত্রে ট্রায়াল বা হচ্ছে ডেমো অফার দিতে পারেন। দিলে যেটা হবে, এদিকে যখন আপনি ইনভেস্টমেন্টটা বেশি করবেন ফ্রি ট্রায়াল এর দিকে, তখন দেখবেন যে পরবর্তীতে পারচেজ করানোর জন্য আপনার তেমন আর ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। যারা ফ্রি ট্রায়াল নিবে এর মধ্যে থেকে আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, আপনার সার্ভিসটা যদি ভালো হয়, তাহলে অটোমেটিক যারা ফ্রি নিয়েছে, ডেমো নিয়েছে, তারা অটোমেটিক হচ্ছে চূড়ান্ত কাস্টমারে কনভার্ট হবে। এটা সুনিশ্চিত বলা যায়। ওই রেশিওটা অনেক বেশি হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যেটা করা উচিত আপনার মেইন প্রোডাক্ট যেটা, সেই প্রোডাক্টের কোয়ালিটির উপর ফোকাস দেওয়া উচিত। আপনার প্রোডাক্টের সার্ভিসের উপর ফোকাস দেওয়া উচিত। যাই হোক, আশা করি আপনার পয়েন্টটা বুঝে গেছেন এবং কি প্রিন্সিপাল সবশেষ যদি কথাটা বলি, যে মূল উদ্দেশ্য হলো প্রসপেক্ট বা টার্গেট গ্রুপ বলেন বা টার্গেট অডিয়েন্স বলেন, যেটাই বলেন না কেন, তাদেরকে ধাপে ধাপে গ্রাহক লয়ালটি পর্যন্ত নিয়ে যাওয়া। এটা হচ্ছে মূল বা কি প্রিন্সিপাল। আপনার যে টার্গেট গ্রুপ আছে তাদেরকে ধাপে ধাপে গ্রাহক, অর্থাৎ আপনি তাদেরকে প্রথমে গ্রাহকে পরিণত করবেন, অর্থাৎ বিক্রি করবেন, তারা কাস্টমার হবে, এরপর তাদেরকে লয়াল কাস্টমারে পরিণত করবেন। দ্যাটস ইট। এটা হচ্ছে মেইন কি প্রিন্সিপাল। এই একটা কাজ করার জন্যই এত ফানেলিং, এত ব্র্যান্ড বিল্ডিং, এত স্ট্র্যাটেজি, এত মার্কেটিং, এত বুস্টিং, এভরিথিং এই একটা কাজ করার জন্য। এই কাজটাই আপনার দেখা গেছে যে অনেকে করতে পারে, অনেকে করতে পারে না। যারা করতে পারে তারা ব্র্যান্ড বিল্ড করে ফেলে। আর যারা করতে পারে না, তারা ব্র্যান্ড বিল্ড তো দূরে থাক, তারা ওই বিজনেসটা টিকিয়ে রাখতে পারে না। ৬ টি স্তর না হলেও অ্যাওয়ারনেস, কনভার্সন, রিটেনশন, এই ৩ টা স্টেজ অবশ্যই আপনার মোটামুটি বলা যায় যে সব বিজনেসের ক্ষেত্রেই যাবে, সব প্রোডাক্ট ক্ষেত্রেই যাবে। কারণ মূল লজিকটা এখানে মূলত সব ক্ষেত্রেই এক। তো আশা করি আপনারা ফানেল ডিজাইন কিংবা মার্কেটিং ফানেল ডিজাইন সম্পর্কে একটা ওভারঅল পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়েছেন। তো এভাবে হচ্ছে মূলত আপনাকে স্টেপ বাই স্টেপ স্টেজ অনুযায়ী, গ্রাহকের মাইন্ড সেটআপ অনুযায়ী, গ্রাহকের চাহিদা অনুযায়ী আপনাকে তাদের সাথে কমিউনিকেট করতে হবে। তাদেরকে মেসেজ বা তাদেরকে এমনভাবে মেসেজ দিতে হবে যাতে করে কাস্টমাররা যেই কাস্টমার যেই স্টেজে থাকে, সেই স্টেজ অনুযায়ী আপনার মেসেজটা হয়। তবেই কাস্টমার আপনার কথার সাথে নিজেকে কানেক্ট করতে পারবে। আর যখন আপনার কথার সাথে কাস্টমার নিজেকে কানেক্ট করতে পারবে না, তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট অটোমেটিক বিক্রি হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের লেসন, ৩ নাম্বার লেসন, 6 স্টেপ মার্কেটিং। যারা আপনারা এখন পর্যন্ত ক্লাসে যুক্ত আছেন, আপনারা আশা করি বিষয়টা পূর্ণাঙ্গভাবে বুঝে গেছেন। আপনি যেই বিজনেস বা সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, সেগুলো অবশ্যই মেইনটেইন করে আপনাকে কাজটা করতে হবে, জেনে বুঝে কাজটা করতে হবে। যদি করেন তাহলে আপনি ভালো একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। আর যদি না করেন, দিন শেষে ক্ষতিটা হলে আপনারই হবে, আমার কিংবা অন্য কারো কোনো কিছু যায় আসবে না। এখন যেহেতু উদ্যোক্তা আপনি, যেহেতু বিজনেসটা আপনার, সিদ্ধান্ত ভাই আপনার, আপনি কি এগুলা মেইনটেইন করে চলবেন? এগুলা ফোকাসে রেখে তারপর হচ্ছে সে অনুযায়ী কাজটা করবেন? নাকি হচ্ছে ভাই ওই যে একজন বলল ভাই বুস্ট করো, একজন বলল ভাই এটা করো, হয়ে যাক। তাইলে আপনি সেইটা শুনে, অথবা একজন বলল ভাই তুমি এত টাকা দিয়ে এই কাজটা করো, ১০ লাখ টাকা সেল হয়ে যাবে, ২০ লাখ টাকা সেল হয়ে যাবে। আর লোভে পড়ে হচ্ছে আপনি এটা করে ফেললেন। ভাই লোভ দিয়ে হচ্ছে বিজনেস হয় না, এই কথাটা সবসময় মনে রাখতেন। আপনি ১০ লাখ টাকা না, আপনি ১,০০,০০,০০০ টাকাও বিক্রি করতে পারবেন মাসে। মাসে কেন, আপনি হচ্ছে পুরো সপ্তাহেও ১,০০,০০,০০০ টাকা বিক্রি করতে পারবেন। বাট আপনাকে আগে ওই স্টেজে যেতে হবে। বুঝতে পারছেন?
শুধুমাত্র টুলসের কাজ করে একটা অ্যাড রান করলে হয় না। অ্যাডের পিছনে অনেক স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হয়। অনেক লজিক্যাল বিষয় আছে যেগুলো প্রতিনিয়ত মেইনটেইন করতে হয়। সেগুলো যে করতে পারে রেগুলার বেসিসে কনসিস্টেন্সি বজায় রেখে সেই মূলত সফলতা হতে পারে। আর একটা ক্যাম্পেইন চালাইলাম, এখানে ৳১,০০,০০,০০০ বিক্রি করে ফেললাম বা ১০-২০ লাখ টাকা বিক্রি করে ফেললাম, শেষ বিজনেস। এরপর ২ দিন পরে আর কোনো খবর নাই। এভাবেও বিজনেস হয় না। এক একটা মানে ১০ লাখ টাকা একবারে একটা ক্যাম্পেইন চালায় বিক্রি করা এক জিনিস। আর আপনার বিজনেসটা সাস্টেইনেবল বিজনেস, প্রফিটেবল বিজনেস করে তারপর একটা ব্র্যান্ড বিল্ড করা আরেক জিনিস। এই কথাটা সবসময় মাথায় রাখবেন।